আমরা এসে পড়েছি বাঁকুড়া থেকে প্রায় 58 কিলোমিটার দূরে এবং খাতড়া থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সিঁদুরপেটি গ্রাম। এটা একটা ফরেস্ট এবং কাছাকাছি যে গ্রামটা আছে তার নাম হচ্ছে ধনাড়া। লাস্ট 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, এখানে কোনো উন্নয়ন পৌঁছায়নি, অবহেলিত জায়গা এবং কোনো নেটওয়ার্কও নেই। এরকম একটা জায়গাতে আছে আমাদের পরম আদরের সোনামণির পাহাড়। একা একা অভিমানিনী সোনামণি দাঁড়িয়ে আছে। সোনামণির উচ্চতা প্রায় 45 ফুট এবং দৈর্ঘ্য এবং প্রস্থে বিভিন্ন মত আছে। কেউ বলছেন 30 বিঘা, কেউ বলছেন 100 বিঘা, কেউ বলছেন 10 বিঘার ওপরে। তো মোটামুটি আমাদের যেটা চোখে দেখে আন্দাজ হলো প্রায় 10 থেকে 15 বিঘা জায়গা নিয়ে একখণ্ড শিলা, এর নাম সোনামণির পাহাড়। এটা আমরা বলছি সোনামণির পাহাড়, বাট স্থানীয় লোকেরা কেউ সোনামণি পাহাড় বলাতে চিনতে পারেনি। সবাই এক কথায় অনেকেই বললেন, ও সোনামণি পাথর, এই বাগে চলে যান। লোকের দেখানো ডাইরেকশন দেখতে শুনতে 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 অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সোনামণি পাহাড়। পাথরের চারিদিকটা আমরা ঘুরতে থাকলাম। কোনো প্রামাণ্য দলিল বা কোনো স্বীকৃত গাইড আমরা এখানে এসে দেখতে পাইনি। কতগুলো বাচ্চা ছেলে এখানে আড্ডা মারছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে এই পাহাড়টা উল্টানো কচ্ছপের খোলের মতন এবং ভেতরটা নাকি ফাঁপা। তা আমরা একটু ঠুকে ঠুকে দেখারও চেষ্টা করলাম, আমাদের বোধগম্য হলো না। এবং ওদের কাছ থেকে আরও যা ইনফরমেশনস পেলাম, যদিও এ কোনো প্রামাণ্য কিছু নেই, সেটা হচ্ছে কোনো এক সময়ে এখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল, খুবই জাগ্রত। এবং কথিত আছে রাধাকৃষ্ণ যখন সেবা ভোগ গ্রহণ করেন তখন সামনে কেউ থাকতে পারে না। একবার একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে মন্দিরের যিনি পুরোহিত তিনি দ্বীপ্রহরে পুজো আচ্চা সেরে ঠাকুরকে ভোগ দিয়ে, প্রথা হচ্ছে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসার। উনি সেদিনও তাই করেছিলেন। দুর্ভাগ্যবশত ওনার কাঁধে একটা গামছা থাকে। উনি বাইরে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে এসে দেখেন যে গামছাটা উনি ভুল করে মন্দিরে ফেলে এসছেন। উনি সেই গামছাটা নেয়ার জন্যে আবার মন্দিরের ভেতরে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে অঘটনটা ঘটে যায়, মন্দিরের দরজার উপর একটা বড় পাথর এসে চাপা পড়ে যায় এবং সেই পুরোহিত মন্দিরের ভেতরেই থেকে যান। আজ পর্যন্ত ওনাকে কেউ বের করতে পারেনি। লোকমুখে শোনা, ওই স্থানীয় লোকেদের মুখেই কিছুটা শুনলাম যে এটা বহু নাকি চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো মতেই সেই পাথরটা সরানো যায়নি। তারপর থেকে আর কেউ চেষ্টা করেন না। মোটামুটি এটাই হচ্ছে সোনামণির উপাখ্যান। সোনামণিকে দেবী দুর্গারই আর একটা রূপ বলে ভাবা হয়। বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে জলের তোড়ে দীর্ঘদিন ধরে বৃষ্টির জল পড়তে পড়তে সোনামণির গা থেকে কিছু কিছু পাথর খুলে গেছে। এই গড়িয়ে আসা পাথরগুলো একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে সোনামণির গায়ে অলঙ্কারের মতন। সোনামণি পাহাড়ের দৈর্ঘ্যটা একবার বোঝার চেষ্টা করুন। আমরা পুরোটা প্রদক্ষিণ করতে পারিনি, কি বিশাল এর ব্যাপ্তি বিস্তৃতি, কিন্তু শান্ত, নিরীহ, নীরব, মাথা নিচু করে সোনামণি এক জায়গায় দাঁড়িয়ে আছে। সোনামণি পাহাড়ের ওপরে ওঠা নিষিদ্ধ, কারণ এর ভেতরে রাধাকৃষ্ণ আছেন। অনেকেই পর্যটকরা উৎসাহবশে উঠে পড়েন, কিন্তু উপরে ওঠাটা উচিত নয়। যদিও কেউ কেউ উঠেছেন, তা হলেও
খালি পায়ে ওঠা উচিত। ওঠা তো নিষিদ্ধ, ওঠা উচিত নয়, উপরে না ওঠাই ভালো। সোনামণি পাহাড়ের চারিদিককার নৈসর্গিক দৃশ্য, হালকা জঙ্গলে পরিবেশ, বহু দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। চারিদিকে তাকিয়েও একদিকে কতগুলো ছেলেকে আড্ডা মারতে দেখেছি, আর কাউকে, কোনো মানুষের মুখ দেখতে পাইনি। আমি প্রথমে বলেছিলাম যে লাস্ট 1.5-2 কিলোমিটার কোনো রাস্তা নেই, পায়ে চলা রাস্তা, সেখান দিয়েই আমরা গাড়ি নিয়ে ঢুকেছিলাম। ঢোকার মুখে বেশ কিছুটা দূরে এক জায়গাতে দেখেছিলাম কিছু ছেলে পিকনিক করছে। তো পিকনিক স্পট হিসাবেও সোনামণির পাথর বা সোনামণির পাহাড় যথেষ্ট জনপ্রিয়। সোনামণির চারদিক প্রদক্ষিণ করব বলে আমি বেরিয়েছিলাম। পুরোটা আমি ঘুরতে পারিনি, মোটামুটি 3/4 কভার করেছি। আমি হাঁটতে হাঁটতে এবারে ফিরে আসছি। সোনামণি, তুমি ভালো থেকো। সোনামণিকে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে এলাম। No way.